রিজেন্টের সঙ্গে চুক্তির বিষয়টি জানতেন না, দাবি স্বাস্থ্যমন্ত্রীর। সরকারি কাজে ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশনা। করোনায় আরও ৩৩ জনের মৃত্যু। সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজ আর নেই, কাল দাফন। ১৭ জেলায় বন্যা, আরও অবনতির আশঙ্কা। এটি নিউজ দেখছেন, নিউজ এট 8 এর সঙ্গে আছি আমি মেহসাবিন মুনিয়া। শিরোনামগুলো শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। রিজেন্ট হাসপাতালের সাথে বিতর্কিত চুক্তির বিষয়ে জানতেন না বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। স্বাস্থ্য অধিদপ্তরে ব্যাখ্যা পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সে বিষয়টিও স্পষ্ট হবে বলে মন্তব্য করেছেন তিনি। বিস্তারিত আরিফ জামালের রিপোর্টে। র্যাবের অভিযানে বের হয়ে আসে করোনার ভুয়া রিপোর্ট সহ নানা অনিয়মই নয় ৬ বছর ধরে লাইসেন্সই নবায়ন করেনি রিজেন্ট হাসপাতাল। অথচ করোনা চিকিৎসার জন্য ডেডিকেটেড হাসপাতাল হিসেবে রিজেন্টের সঙ্গে চুক্তির সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী, সচিব, স্বাস্থ্যের মহাপরিচালক সবাই। তবে এখন যেন আর কেউ দায় নিতে চাচ্ছেন না। কিন্তু কেন? পুরো বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের অবস্থান জানতে মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের কাছে গেলে প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, পরে অবশ্য কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, রিজেন্টের সাথে চুক্তির ওই দিন অন্য একটি আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দিতে স্বাস্থ্য অধিদপ্তরে গিয়েছিলেন তিনি সহ আরো সচিবরা। তো আমরা ওখানে ডিজির অনুরোধে যে আপনারা একটু থাকেন, স্বাক্ষর হবে। কি স্বাক্ষর হবে? রিজেন্টের সাথে স্বাক্ষর হবে লাঞ্চের পরে। তা আমরা সেইখানে ছিলাম, আমরাও খুশি ছিলাম যে একটা নতুন হাসপাতাল আসলো, করোনা চিকিৎসা দিবে। অথচ স্বাস্থ্য অধিদপ্তর বলছে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই রিজেন্টের সঙ্গে ওই চুক্তি হয়েছিল। যে বক্তব্যের আবার ব্যাখ্যাও জানতে চেয়েছে মন্ত্রণালয়। যদিও এত কিছুর পরেও মন্ত্রীর দাবি অধিদপ্তরের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই। মন্ত্রণালয় নির্দেশনা দিলে তো ফাইলই থাকবে, ব্যাখ্যা দিলেই তো পাবেন। এবং সেটা তো সচিব চেয়েছে, কি যেন বলে, ব্যাখ্যা চেয়েছে। আমরা উই ওয়েট ফর দি সেই ওনার ব্যাখ্যাটা আমরা অপেক্ষা করে দেখি কি ব্যাখ্যা দেয়। অধিদপ্তরের কাজে মন্ত্রণালয় হস্তক্ষেপ করে না, মন্ত্রীর দাবি যেন অনেকটা তাই। স্বাস্থ্য অধিদপ্তর দায়িত্ব হলো সবকিছু দেখে চুক্তিটা করা, কারণ লাইসেন্স নবায়ন করা এবং লাইসেন্স দেওয়ার দায়িত্ব স্বাস্থ্য অধিদপ্তরের। এটাই তাদের ইচ্ছা, তারাও পরিদর্শন করবে। লাইসেন্স ইস্যু করার ক্ষমতা স্বাস্থ্য অধিদপ্তরের, নবায়ন করার ক্ষমতা স্বাস্থ্য, এটা মন্ত্রণালয়ে আসা দরকার হয় না। এদিকে সারা দেশের হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মনিটরিং করতে টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এই অভিযান চালানোর জন্য আমরা ডাইরেকশন দিয়েছি এবং ন্যাশনাল একটা টাস্ক ফোর্স আমি তৈরি করে দিচ্ছি। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। করোনাকালে নীতি নির্ধারণে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আমলাদের অংশগ্রহণই বেশি। এক্ষেত্রে কখনো সমন্বয়হীনতা, কখনো বা সিদ্ধান্ত দ্রুত বদল হতে দেখা গেছে। তবে কমে গেছে রাজনীতিবিদদের অংশগ্রহণ। রিজেন্ট হাসপাতালকে অনুমোদন দেওয়ার ঘটনায় মুখোমুখি অবস্থানে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর। একে আজাদের রিপোর্ট। দেশে ৮ মার্চ করোনা রোগী শনাক্তের পর ধীরে ধীরে সংক্রমণ বাড়তে থাকে। কঠিন এই পরিস্থিতিতে ২ সপ্তাহের মাথায় ১০ দিনের ছুটির ঘোষণা আসে। যান চলাচল ও জীবনযাত্রায় বেশ কিছু সীমাবদ্ধতার সিদ্ধান্ত জানালেও ছুটি এবং লকডাউনের বিভ্রান্তি থেকেই যায়। লকডাউন ইজ নট এ সায়েন্টিফিক ওয়ার্ড। সাধারণকে এই জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে, তারা যেন এ সময়ে জরুরি প্রয়োজন ব্যতীত কোনোভাবেই বাড়ির বাইরে না আসে। ছুটির মধ্যেই সংক্রমণের ঝুঁকির মুখে গার্মেন্টস খোলা কিংবা ছুটির মেয়াদ বাড়ানো সহ বিভিন্ন সিদ্ধান্ত আসার আগে জানতেই পারেননি স্বাস্থ্যমন্ত্রী, যিনি আবার করোনা মোকাবেলায় গঠিত জাতীয় কমিটির প্রধান। ন্যাশনাল কমিটিতে যে সমস্ত সিদ্ধান্তগুলো হচ্ছে, সেই সিদ্ধান্তগুলো আমাদের নলেজে নাই। শুধু তাদের মধ্যেই, অন্যান্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যেও সমন্বয়হীনতা নয়, পেশাজীবীদের সাথে স্বাস্থ্য অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের সমন্বয়হীনতা।
মার্চের শেষের দিকে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি জানান, গরম আবহাওয়া ও আর্দ্রতার কারণে দেশে করোনা সংক্রমণ খুব বেশি হবে না, অথচ এরপরই করোনার বিস্তার ও মৃত্যু বেড়ে যায়। নিশ্চিতকৃত কোভিড-19 এ প্রেক্ষাপটে আগের বক্তব্য থেকে সরে আসেন স্বাস্থ্যের ডিজি। 18 জুন তিনি বলেন, করোনা পরিস্থিতি কয়েক বছর থাকতে পারে। তার এই বক্তব্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, বিব্রত হয় সরকার। করোনা পরিস্থিতি 1, 2 বা 3 মাসে শেষ হচ্ছে না, এটি 2 থেকে 3 বছর বা তার চেয়েও বেশি দিন স্থায়ী হবে। স্পর্শকাতর এই সময়ে দায়িত্বশীল পদে থেকে কারো দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য রাখা মোটেও সমীচীন না। ওবায়দুল কাদেরের বক্তব্যের পর সিদ্ধান্ত বদল করেন স্বাস্থ্যের মহাপরিচালক। আমার একটি বক্তব্যকে ঘিরে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমি গভীরভাবে দুঃখিত। মোহাম্মদ শাহেদের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি করা নিয়ে বিতর্কে কাঠগড়ায় স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়। নিজেদেরকে রক্ষায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপর দায় চাপায় অধিদপ্তর। এর তাৎক্ষণিক জবাব দেয় মন্ত্রণালয় স্বাস্থ্যের ডিজিকে শোকজ করে। আমি আগেও দেখেছি যে স্বাস্থ্য অধিদপ্তর বেশ বাহাদুরি কাজ করার প্রয়াস নিয়েছেন, অর্থাৎ তারা কাউকেই তেমন তোয়াক্কা করেন না। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। সরকারি কর্মকাণ্ডে ব্যয় কমাতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় তিনি বিদেশ ভ্রমণ, আপ্যায়ন ব্যয় সহ নানা খাতে মিতব্যয়ী হতে সরকারি কর্মকর্তাদের এই নির্দেশনা দিয়েছেন। শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনএসি কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এই সভায় সভাপতিত্ব করেন। 10,102 কোটি 3 লাখ টাকা ব্যয়ে 5টি মন্ত্রণালয়ের 8টি প্রকল্প সভায় অনুমোদন দেওয়া হয়। পরে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ব্রিফিংয়ে এ তথ্য জানান। বলেন, একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সরকার ব্যবস্থাকে ঢেলে সাজানোর তাগিদ দিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে বলেছেন। কিভাবে টাকা আসবে তিনি বলছিলেন, যখন তো টাকা তো শর্টেজ হবে, চালাতে হবে, মিতব্যয়ী হতে হবে, ব্যয় সাশ্রয় করতে হবে। ইতিমধ্যে সরকার গাড়ি আপনি শুনেছেন, গাড়ি ঘোড়ার উপরে একটা নির্দেশনা এসছে, কেনা হবে না। মূল কথা হলো যে আমাদেরকে সাশ্রয়ী হতে হবে, ব্যয় কমাতে হবে। গাড়ি ঘোড়া, আবাসন, বিদেশ ভ্রমণ, ক্রয়, সকল ব্যাপারে আমাদেরকে ব্যয় সাশ্রয় করতে হবে, আপ্যায়ন, এই সকল ব্যাপারে। কৃষির যান্ত্রিকীকরণের জন্য সারা দেশে কৃষকদের অর্ধেক দামে যন্ত্রপাতি দেবে সরকার। এজন্য 3,020 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় 51,300টি কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হবে। করোনার স্বাস্থ্য সংকটের পরই পুরো বিশ্বের সামনে আসছে কর্মসংস্থান আর খাদ্য সংকট। সংকট সামলাতে বাণিজ্য আর কৃষিতে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সরকার। কেউ যেন এতটুকু জমি ফেলে রাখে, এক খণ্ড জমিও যেন বাদ না যায়। তরি তরকারি, ফল মূল যা হোক সব কিছু উৎপাদন করা, এমনকি ঘরের ভিতরে আপনি যে যা পারেন নিজেরাই আপনার নিজের বাড়িতে, বাড়ির আঙিনায় যেখানে পারেন চাষ করবেন। প্রধানমন্ত্রী সেই আহ্বানের অংশ হিসেবে জাতীয় অর্থনৈতিক নির্বাহী কমিটি একনেক সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প অনুমোদন করেছে। প্রকল্পের আওতায় 3 পার্বত্য জেলা বাদে দেশজুড়ে জমিতে চাষ, বীজ বোনা আর ফসল তোলার খরচের 50% দিবে সরকার। হাওড় ও লবণাক্ত অঞ্চলে এই ভর্তুকি দেওয়া হবে 70% পর্যন্ত। কৃষক নির্বাচন করা হবে স্থানীয় কৃষি অফিসারের মাধ্যমে। প্রকল্পের আওতায় মোট 350টি ব্যাচে প্রায় 20,000 কৃষক ও কৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। সেই সাথে সমন্বিত খামারগুলোতে বিনামূল্যে দেওয়া হবে 1,240 মেট্রিক টন বীজ। প্রকল্পের আওতায় 50,000 কম্বাইন্ড হারভেস্টার দেওয়া হবে কৃষকদের। এছাড়া রাইস ট্রান্সপ্লান্টার, পাওয়ার থ্রেসার, ড্রায়ার, পাওয়ার উইডার, পাওয়ার স্প্রেয়ার, পটেটো রিগার ও মেইজ শেলার মেশিনের মতো কৃষকদের নানা আধুনিক যন্ত্র ব্যবহারে উদ্বুদ্ধ করা হবে। এগুলো সঠিক ব্যবহার করা গেলে একর প্রতি উৎপাদন খরচ 5,000 থেকে 1,000 টাকা কমিয়ে আনা সম্ভব। সেই সাথে সময় বাঁচবে 70 থেকে 82%। বগুড়াতে কিছু কোম্পানি আছে, সিলেটে আছে, তারা যন্ত্র বানায়। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন এই সকল যন্ত্র যারা স্থানীয় বানায় সেগুলো আমরা দেখতে পারি, তাদেরকে উৎসাহ দেওয়া দরকার। বিদেশি যন্ত্র যেগুলো আনা হচ্ছে এইগুলো ধীরে ধীরে আমরা স্থানীয়ভাবে সংযোজন করতে পারবো। দেশে বিদ্যমান যে আবাদি জমি রয়েছে তার জন্য ধানের বীজ বোনায় রাইস ট্রান্সপ্লান্টারের প্রয়োজন 2 লাখ, ধান কাটার যন্ত্র রিপারের চাহিদা 1 লাখ,
যদিও এই যন্ত্র রয়েছে দেশে মাত্র 5,000। ঘন্টায় 2.5 বিঘা ধান বোনার জন্য যে পিটিও সিডার মেশিন রয়েছে তার চাহিদা 1 লাখ, কিন্তু দেশে রয়েছে মাত্র 2,500। দেশের 1% জমিও পুরোপুরি যান্ত্রিকীকরণের আওতায় আসেনি এতদিনে। সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা। যাচ্ছি করোনা প্রসঙ্গে, জানাবো worldometers.info অনুসারে বিশ্বের সর্বশেষ করোনা পরিস্থিতি। সারা বিশ্বে আক্রান্ত 1,32,73,593 জন, সুস্থ হয়েছেন 77,46,773 জন এবং মৃত্যু হয়েছে 5,76,496 জনের। বাংলাদেশে আক্রান্ত 1,90,057, সুস্থ হয়েছেন 1,03,227 জন এবং এ পর্যন্ত মৃত্যু হয়েছে 2,424 জনের। করোনা আক্রান্ত হয়ে দেশে আরও 33 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 3,163 জন। এ সময় সুস্থ হয়েছেন 4,910 জন। মোট সুস্থের সংখ্যা লাখ ছাড়িয়েছে। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। 24 ঘন্টা যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,163 জন। এ পর্যন্ত শনাক্ত 1,90,057 জন। 24 ঘন্টা শনাক্তের হার 23.51% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.67%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 4,910 জন এবং এ পর্যন্ত সুস্থ 1,03,227 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.31%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 33 জন। এ পর্যন্ত 2,424 জন মৃত্যুবরণ করেছেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 23 জন পুরুষ, 10 জন নারী। জানাবো একটি শোক সংবাদ। স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। মঙ্গলবার বিকেল 3:30টায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 77 বছর বয়সী এই রাজনীতিবিদ। 1943 সালের 1 মার্চ টাঙ্গাইলের কালীহাতিতে জন্ম শাহজাহান সিরাজের। রাজনৈতিক জীবনে কারিশমার পরিচয় দিয়ে একসময় পরিণত হন 4 খলিফার অন্যতম একজন হিসেবে। 1971 সালের 1 মার্চ সিরাজুল আলম খান, শেখ ফজলুল হক মনি, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, আব্দুল কুদ্দুস মাখন, নূরে আলম সিদ্দিকী, আসম আব্দুর রব সহ ছাত্র নেতাদের পাশাপাশি স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠনে অগ্রণী ভূমিকা রাখেন শাহজাহান সিরাজ। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার বাদ জোহর টাঙ্গাইলের কালীহাতিতে প্রথম জানাজা ও বাদ এশা ঢাকায় গুলশান সোসাইটি জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। থেকে দূরে আছেন এবং দূরে ছিলেন। পরবর্তীতে প্রায় 8 বছর থেকে তিনি অসুস্থ ছিলেন। এই সময়ে তার পূর্বতন রাজনৈতিক সহকর্মীদের অনেকে তার সাথে যোগাযোগ রাখতেন। স্বয়ং প্রধানমন্ত্রীও তার শারীরিক অসুস্থতার সম্বন্ধে জানেন এবং সবসময় খোঁজ খবর নিয়েছেন। টাঙ্গাইলের কালীহাতিতে শাহজাহান সিরাজ কলেজ মাঠ প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে বাদ ঈশা ঢাকার গুলশান সোসাইটি জামে মসজিদে তার আরেকটি নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। জানাবো বন্যা পরিস্থিতির খবর। দেশের 17 জেলা বন্যার কবলে, পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা। আক্রান্ত হতে পারে 23 জেলা। তীব্র বন্যা দেখা দিয়েছে কুড়িগ্রাম জেলা এবং নাটোরের সিংড়া অঞ্চলে। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে কুড়িগ্রাম জেলা এবং নাটোরের সিংড়া এই দুটি এলাকা এখন তীব্র বন্যা কবলিত। আরও 14টি জায়গায় বন্যা পরিস্থিতি বিরাজ করছে। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী জানান, বন্যা কবলিত জেলার সংখ্যা এখন 17। বন্যা আক্রান্ত জেলার সংখ্যা হল 17টি। মোট বন্যা আক্রান্ত ইউনিয়নের সংখ্যা 464টি। মোট পানিবন্দী পরিবারের সংখ্যা 2,94,000। মোট বন্যায় ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা 14,57,827। ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তার পানি বেড়ে কুড়িগ্রামের 9 উপজেলার কয়েক লাখ মানুষ বন্যার কবলে পড়েছে। ধরলার পানি বিপদসীমার 26 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 98-এর বন্যার মতো ভয়াবহতার আশঙ্কায় তিস্তা পাড়ের মানুষ। কুড়িগ্রামের পাশাপাশি রংপুর এবং নীলফামারীর মানুষও আছেন বিপদে।
কুড়িগ্রামের কাউনিয়া, পীরগাছা, গঙ্গাচড়ায় অনেক এলাকা প্লাবিত হয়েছে। নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি কিছুটা নামলেও এখনও বিপদসীমার 52 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পঞ্চগড়ে করতোয়ার পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার 70 সেন্টিমিটার উপর দিয়ে। নাটোরে সবকটি নদী এবং খাল বিলের পানি বেড়ে গেছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে ব্রহ্মপুত্র, যমুনা এবং পদ্মা নদীর পানি আগামী 72 ঘন্টা পর্যন্ত বাড়তে পারে। 24 ঘন্টায় আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার উপরে চলে যাবে। ধরলা ও তিস্তার পানি কিছুটা কমলেও কুড়িগ্রাম, গাইবান্ধা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল এবং ঢাকা নিম্নাঞ্চল সহ 14 জেলার বন্যা পরিস্থিতির অবনতি হবে। এটা অগাস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বন্যাটি থাকবে। 23টি জেলা বন্যা কবলিত হবে। মেঘালয়ের চেরাপুঞ্জি, আসাম, তারপরে হলো ত্রিপুরা এবং চীন, নেপাল, সে এই পানিগুলো গড়িয়ে উজান থেকে এসে আমাদের উত্তর পূর্বাঞ্চল নদীগুলোকে প্রবেশ করবে, যার ফলে আমাদের এই প্লাবিততা হবে। কিছুটা উন্নতি দেখা দেবে রংপুর, লালমনিরহাট, নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেটে। এর মধ্যে বৃষ্টি কমে যাওয়ায় সিলেট অঞ্চলের পাহাড়ি নদীগুলো সহ সুরমা নদীতে পানি কিছুটা নেমেছে, তবে হাওর অঞ্চলের পানি বেড়ে গেছে। ফেনীর পরশুরামে 2টি স্থানে বাঁধ ভেঙে 13টি গ্রাম প্লাবিত হলেও জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ। নিউজ এট 8 এর সময় হলো 22টি বিরতি নিয়ে, আর বিরতির পর যা থাকছে। শাহিদকে গ্রেফতারে দেশ জুড়ে অভিযান। ক্যাসিনোর এনু রূপনের বিরুদ্ধে আগামী সপ্তাহে চার্জশিট। রিজেন্টের সঙ্গে চুক্তির বিষয়টি জানতেন না, দাবি স্বাস্থ্যমন্ত্রীর। সরকারি কাজে ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশনা। করোনায় আরও 33 জনের মৃত্যু। সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজ আর নেই, কাল দাফন। 17 জেলায় বন্যা, আরও অবনতির আশঙ্কা। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ এট 8-এ। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, এবং আপনারা শিরোনামগুলো শুনছিলেন। যাচ্ছে অন্যান্য খবরে। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। করোনার কারণে দিবসটি সীমিত আয়োজনে পালন করা হচ্ছে। সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙ্গা সহ দলের নেতাকর্মীরা রংপুরের পল্লী নিবাসে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। রংপুর জেলা জাতীয় পার্টির সপ্তাহব্যাপী মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি নিয়েছে। গত বছর 14 জুলাই ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 1982-তে তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে সরিয়ে ক্ষমতায় আসেন জেনারেল এরশাদ। 86 সালে প্রতিষ্ঠা করেন জাতীয় পার্টি। পরে 1990 সালে ব্যাপক গণবিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। মামলার এক সপ্তাহ পর রিজেন্টের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে গ্রেফতার করতে দেশ জুড়ে অভিযান চালানো হচ্ছে, জানিয়েছে র্যাব। যদিও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে দাবি করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ। শাহেদ যাতে দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য সীমান্তে কঠোর নজরদারি করা হচ্ছে বলেও জানান তিনি। করোনা পরীক্ষা নিয়ে জালিয়াতি করা এই প্রতারক এক সপ্তাহেও গ্রেফতার না হওয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ঢাকা শহরের পাশাপাশি দেশের সকল জায়গাতে, সকল প্রত্যন্ত অঞ্চলে র্যাব তার অভিযান পরিচালনা করছে। শুধুমাত্র গোয়েন্দা নজরদারি বা আনুষ্ঠানিক অভিযানই নয়, পাশাপাশি গোয়েন্দা নজরদারি তো আমরা এটা বৃদ্ধি করেছি।
করোনা চিকিৎসার নামে প্রতারণায় অভিযুক্ত রিজেন্ট হাসপাতালের মালিক ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের অনিয়ম ও দুর্নীতি অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয় থেকে অনুসন্ধান দলের প্রধান উপপরিচালক আবু বকর সিদ্দিকের সই করা তলবি চিঠি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এ পাঠানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো চিঠিতে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখার লাইসেন্স ও নবায়ন সংক্রান্ত নথিও চাওয়া হয়েছে। কোভিড-19 নমুনা পরীক্ষা চুক্তিপত্র, পরীক্ষা রিপোর্ট প্রদান ও বিভিন্ন বিল পরিশোধের সত্যায়িত কপি তলব করেছে দুদক। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের BFIU এর প্রধান আবু হেনা মোহাম্মদ রাজি হাসানের কাছে পাঠানো চিঠিতে রিজেন্ট হাসপাতাল ও গ্রুপের নামে বেনামে থাকা বিভিন্ন ব্যাংক হিসাবের বিবরণ চেয়েছে দুদক। আগামী সপ্তাহে ক্যাসিনো ব্যবসায়ী 2 সহোদর এনু ও রূপনের 4 মামলার চার্জশিট দেবে সিআইডি। এছাড়া ক্যাসিনো ব্যবসায়ী এই 2 ভাইয়ের পথপ্রদর্শক এবং ওয়ান্ডারার্স ক্লাবের সেক্রেটারি জয়গোপাল আটক হয়েছেন তাদের হাতে। এই 2 ভাইয়ের উত্থানের পেছনে আর কাদের হাত রয়েছে খতিয়ে দেখছে সিআইডি। জয়গোপাল সরকার, যার পরিচয় স্বর্ণ ব্যবসায়ী, তবে ওয়ান্ডারার্স ক্লাবের সেক্রেটারি হিসেবে তার হাত ধরেই ক্যাসিনো ব্যবসায় আসে 2 ভাই এনামুল হক এনু এবং রূপন ভূঁইয়া। জুয়া মূলত এনু রূপনের পারিবারিক ব্যবসা। তাদের বাবাও সদরঘাটে জুয়া চালাতেন। লোক দেখানো অ্যালুমিনিয়াম শীটের ব্যবসা ছিল তাদের। 2007 সাল থেকে ক্লাবে 110 আকারে শুরু হওয়া জুয়া 2014 সালে তাদের হাত ধরে ক্যাসিনোতে রূপ নেয়। 2007 সাল থেকে ওয়ান্ডার্স ক্লাবে 110 নামক খেলা প্রথম প্রচলন শুরু হয়। 10 বছরের এই ক্যাসিনোর মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়ে এই 2 ভাই। প্রায় 20টা বাড়ির সন্ধান আমরা পেয়েছি, 128টা ফ্ল্যাট পাওয়া গেছে, জমি 25 কাঠা, এখনো জমির হিসাবটা আমরা এখনো নিচ্ছি। আর হলো 91টি ব্যাংক অ্যাকাউন্ট এই 2 ভাইয়ের নামে আছে, যেখানে এখন স্থিতি আছে 19 কোটি টাকা, এবং আমরা ট্রানজ্যাকশন যেটা পেয়েছি প্রায় 200 কোটি টাকার উপরে। অর্থ পাচারের মামলায় এনুরূপন সহ 51 জনের বিরুদ্ধে আগামী সপ্তাহে চার্জশিট দেবে সিআইডি। পরবর্তী সময়ে আমরা কিছু ইনকোয়ারি আবার চালু করব মানি লন্ডারিং রিলেটেড, এবং সেখানে নতুন নতুন মামলাও কিন্তু সৃজন হতে পারে। আর একটা যে মামলা যেটা বাকি থাকলো সেটা এই মাসের মধ্যেই আমরা শেষ করার জন্য মোটামুটি আমরা সিদ্ধান্ত নিয়েছি। 2019 সালের 24 সেপ্টেম্বর এনামুল হক এনু এবং রূপন ভূঁইয়ার পুরান ঢাকার বাসায় অভিযান চালিয়ে 5 কোটি টাকা এবং 7.5 কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। এবছরের 25 ফেব্রুয়ারি তাদের লালমোহন শাহ স্ট্রিটের বাসা থেকে 26 কোটি 55 লাখ 600 টাকা জব্দ করে র্যাব। সে সময় আরও 5 কোটি 15 লাখ টাকার FDR এর কাগজ এবং 1 কেজি স্বর্ণ জব্দ করা হয়। এর আগে চলতি বছরের 13 জানুয়ারি কেরানীগঞ্জের একটি ভবন থেকে এক সহযোগী সহ আটক হন এনু ও রূপন। ফেরদৌস রহমান, ATN নিউজ, ঢাকা। নিউজ এট 8-এ আরেকবার নিচ্ছে বাজিস্ট্রি বিরতি। বিরতির পর যা থাকছে। শিগগিরই মহামারী পরিস্থিতি স্বাভাবিকের সম্ভাবনা নেই, WHO সতর্কতা। বিরতির পর আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ এট 8-এ। জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। পাঁচশো মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেড নামে একটি জয়েন্ট ভেঞ্চার কোম্পানি গঠন করা হয়েছে। নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড NWPGCL এবং চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন CMC এর মধ্যে এই জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট মঙ্গলবার LWPGCL সভাকক্ষে সই হয়। ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই তো আছি, বেশ লাল শার্ট পরেছেন। মেটাল প্রেজেন্স কিছু সংবাদ সুজলা সুফলা।
অনাবৃষ্টির কারণে হবিগঞ্জে এবছর লটকনের ফলন কিছুটা কম। করোনার কারণে পাইকারি ক্রেতাও তেমন আসছে না। জেলার লটকন চাষিরা পড়েছেন লোকসানের শঙ্কায়। একসময়ের জংলি ফল লটকনের এখন বেশ কদর। বাণিজ্যিক চাষ হচ্ছে সুস্বাদু ও পুষ্টিগুণ সম্পন্ন ফলটির। তেমনি বাড়ির পাশে পতিত জমিতে বাগান গড়ে তুলছেন হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তবর্তী গাজীপুর ইউনিয়নের কেদারটি গ্রামের জালাল উদ্দিন খান। ছোট এ ফলটি ভিটামিন B2, ক্যালসিয়াম, ফসফরাস, লৌহ সহ বিভিন্ন খনিজ উপাদানে ভরপুর, যা এই করোনাকালে খুবই উপকারী ফল। তবে এই করোনায় এনেছে লোকসানের সংখ্যা। পরিবহনের সমস্যা, আসছেন না পাইকাররা। তবে লটকান চাষিদের দরকারি সহযোগিতার আশ্বাস দিচ্ছে কৃষি দপ্তর। সৈকতের প্রতিবেশ সংকটাপূর্ণ এলাকায় ভেসে আসছে অসংখ্য বর্জ্য। ভেসে আসছে মাছ ধরার জালও। তাতে জড়িয়ে মারা পড়েছে কাছিম ও ডলফিন। কেন এই পরিবেশ বিপর্যয়? কক্সবাজার থেকে সহকর্মী অর্পণ বড়ুয়া রিপোর্ট। হতবাক কক্সবাজারবাসী। রোববার রাত থেকে হঠাৎ করে এই সৈকতে আসছে প্লাস্টিকের নানা জিনিস, কাচের বোতল, পরিত্যক্ত ড্রাম, দড়ি, নাইলনের জালও। এতে আটকা পড়ে মারা যাচ্ছে কচ্ছপ সহ বিভিন্ন সামুদ্রিক প্রাণী। কলাতলির সুগন্ধা থেকে দরিয়ানগর এই 10 কিলোমিটার সৈকত জুড়ে এমন দৃশ্য উদ্বিগ্ন চোখে দেখছেন কক্সবাজারের মানুষ। এই করোনাকালে কর্মহীন মানুষ বর্জ্যের মধ্যে মূল্যবান জিনিস খুঁজতে সৈকতে ভিড় করছে, আর সচেতন মানুষ সাহায্য করছে আটকে পড়া কাছিমকে সাগরে ফিরে যেতে। গায়ে কিংবা হাতে পা ছিঁড়ে গেছে, এরকম অনেকগুলো আহত কাছিম দেখেছি, এবং তার পাশে মৃত্যুর যে ডলফিনগুলো দেখেছি। অনেক কিছু পাওয়া যাচ্ছে, কিন্তু গোপনে কোনো দামিগুলো গোপন হয়ে যাচ্ছে। আমাদের কথা হলো হঠাৎ এই আবর্জনা কেন হলো? পরিবেশ কর্মীরা বলছেন বিদেশি জাহাজ থেকে সমুদ্র সীমায় এসব ফেলা হয়ে থাকতে পারে, কিংবা কারণ হতে পারে গভীর সমুদ্রে কোনো প্রাকৃতিক দুর্যোগ। বর্জ্যের সাথে ভেসে আসা অন্তত 20টি কাছিমের মৃত্যু হয়েছে। গত রাত থেকে আমরা প্রায় 100টির মতো কাছিম উদ্ধার করে আমরা সাগরে ফেরত পাঠিয়েছি, এবং আরো 20টির মতো কাছিম বিভিন্ন পয়েন্টে মৃত্যুবরণ করেছে। এই যে 120 কিলোমিটারের সামুদ্রিক জীববৈচিত্র্যগুলো রক্ষা করা উচিত বলে মনে করছি। হঠাৎ কেন সৃষ্টি হলো এমন উদ্বেগজনক ঘটনা? কারণ উদ্ঘাটনে তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। পর্যায়ক্রমে বিভিন্ন স্থানে এই ময়লা পরিষ্কার করা হবে, এবং এটাকে আরো কিভাবে ত্বরান্বিত করা যায় এত দীর্ঘ এরিয়ায় সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে বিভিন্ন উপজেলা পর্যায়েও যদি এরকম ময়লা পাওয়া যায়, যেটা খুব দীর্ঘ একটি সৈকত 120 কিলোমিটার, সেসব জায়গায় ব্যবস্থা গ্রহণ করা হবে। ধারণা করা হচ্ছে এই কদিনে অন্তত 2000 টন বর্জ্য উপকূলে ভেসে এসেছে। সামুদ্রিক পরিবেশ এবং প্রাণবৈচিত্র্যের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন সচেতন মহল। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, কক্সবাজার। দেশের বাইরের খবর। কোভিড-19 মহামারী মোকাবেলায় বেশিরভাগ দেশ ভুল পথে হাঁটছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 1,32 লাখ ছাড়ানোর পর এই সতর্কবার্তা এলো। এতে বলা হয়, লোকজন যদি সামাজিক দূরত্ব বজায় রাখে, হাত ধোয়, মাস্ক ব্যবহার ও বাসায় থাকার নিয়ম না মানে, তাহলে মহামারী আরও খারাপের দিকে যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসাস জানান, পরিস্থিতি স্বাভাবিক হবার দৃশ্যত কোনো সম্ভাবনা দেখছেন না তিনি। করোনা এখন 1 নম্বর শত্রু হলেও অনেক দেশের সরকার ও জনগণের আচরণে তার প্রতিফলন নেই বলেও ক্ষোভ প্রকাশ করেছেন হু মহাসচিব। করোনা দমনে এখনই সরকারগুলো ব্যবস্থা না নিলে মহামারী পরিস্থিতি আরও মারাত্মক হয়ে উঠবে বলেও সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ক্লেমন স্পোর্টস নিউজ। দশ বছরের পুরনো দুর্নীতি মামলা জিতেছে ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI। ফলে 850 কোটি রুপিও পাচ্ছে সৌরভ গাঙ্গুলি বোর্ড। গত 2010 সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কমিশনার ছিলেন ললিত মোদি। সে সময় ভারত ছাড়া বিশ্বে IPL সম্প্রচার সত্ত্বের জন্য ওয়ার্ল্ড স্পোর্টস গ্রুপের সঙ্গে প্রায় 800 কোটি টাকা চুক্তি করেন মোদি। এই চুক্তির বিষয়টি IPL গভর্নিং কাউন্সিলকেও জানান তিনি। ফলে দুর্নীতির অভিযোগে IPL কমিশনের পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। ওয়ার্ল্ড স্পোর্টস গ্রুপের কাছ থেকে IPL সম্প্রচারের স্বত্ব কেড়ে নেন তখনকার ভারতীয় বোর্ড সেক্রেটারি N শ্রীনিবাসন। বোর্ডের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করে ওয়ার্ল্ড স্পোর্টস গ্রুপ। প্রায় 10 বছর পর সেই মামলা নিষ্পত্তি করল ভারতের সুপ্রিম কোর্ট নিযুক্ত ট্রাইব্যুনাল। ফলে এসক্রো অ্যাকাউন্টে থাকা
100 কোটি রুপি 7 বছরের সুদসহ ব্যবহার করতে পারবে ভারতীয় বোর্ড। শেষ করব নিউজ এট 8, তবে তার আগে এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রিজেন্টের সঙ্গে চুক্তির বিষয়টি জানতেন না, দাবি স্বাস্থ্যমন্ত্রী। সরকারি কাজে ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশনা। করোনায় আরও 33 জনের মৃত্যু। সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজ আর নেই, কাল দাফন। 17 জেলায় বন্যা, আরও অবনতির আশঙ্কা। শাহিদকে গ্রেপ্তারে দেশ জুড়ে অভিযান। ক্যাসিনোর এনু রূপনের বিরুদ্ধে আগামী সপ্তাহে চার্জশিট। শিগগিরই মহামারী পরিস্থিতি স্বাভাবিকের সম্ভাবনা নেই, WHO সতর্কতা। এই ছিল নিউজ এট 8, সঙ্গে থাকুন, দেখতে থাকুন 18 নিউজ। 18 নিউজের ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন START/N এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ সবাইকে।